এই সময় কেন এলে? রাস্তাঘাট কেমন শুনশান থাকে, বিপদ হতে পারে তো। সেজতির মুখ থমথমে। সকাল বলল, আপনি আসছেন, আপনার সাথেই চলে যাবে। আর আপনি না আসলে ওরাই খেয়ে দিতাম। সকালে কলেজে দিয়ে আসতো সোহাগ। তবুও এরকম এলোমেলো সময় আসতে বারণ করবে। জি আচ্ছা। সকাল সাথে সাথে সায় দিল। রুজাইব খাওয়ার মন দিল। সেজতি অবাক হয়ে ভাবছে এই লোকের আবার কি হলো। সরাসরি তাকে না বলে এমন অচেনা সেজে তৃতীয় ব্যক্তির মতো কথা বলছে কেন লোকটা? এ তো সেদিন রাতে তাকে একা পেয়ে বেশ ফায়দা লুটলো, আর আজ দেখো চিনতেই পারছে না। সেদিনতে উঠে একদম কোনায় কাচুমাচু হয়ে বসলো সেজতি। রুজাইব চুপচাপ দেখলো। মাঝে এক হাত ফাঁকা রেখে দুজন দুপাশে বসে আছে চুপচাপ। সিএনজি চলতে শুরু করতেই রুজাইব সেজতির টেনে নিজের দিকে নিয়ে এলো। এক হাতে ওর কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, এত দূরে বসে আছো কেন? আমি বাঘ না ভাল্লুক, তোমাকে খেয়ে ফেলবো? সেজতির শরীর গুটিয়ে গেল অনাকাঙ্ক্ষিত স্পর্শে। কান দুটো অকারণে উত্তাপ ছড়াচ্ছে। কোমরের কাছটা শিরশির করে। রুজাইবকে কিছু বলার সাহসও হচ্ছে না। সে চুপচাপ রুজাইবের গায়ের সাথে লেপ্টে বসে রইল। রুজাইব নত মুখে বসে থাকা সেজতিকে দেখে মুচকি হাসে। মৃদু স্বরে জানতে চাইল, কি কথা নেই কেন? সেজতি মিনমিন করল, এমনি ধরছেন কেন? ভাল লাগছে না আমার। কি ভাল লাগে না? হাঁটু সরান। হুম, সরাবো না। এটা তোমার সাজা। আজ একা একা বোনের বাড়ি গিয়েছো কেন? বলে আরেকটু কাছে টানে সেজতিকে। পরিণত পুরুষের স্পর্শে সেজতির মাতাল মাতাল লাগে। হাঁসফাঁস করে বলে উঠল, আর যাব না, আপনি যেমনে বলবেন তেমনে থাকবো, তবু হাতটা সরান দয়া করে। এক শর্তে সরাবো। সেজতির কান্না কান্না মুখ করে তাকালো রুজাইফের দিকে। রুজাইফের মুখ জুড়ে দুষ্টু হাসি। সেজতি অবাক হয়ে তাকিয়ে রয়। এই লোকটা এমন করে হাসতেও পারে? সেজতি বিহ্বল হয়ে বলল, কি শর্ত? রাতে কাগজ খুঁজতে আসবে আমার রুমে। সেজতি হাঁ করে চেয়ে থেকে বলল। হ্যাঁ, রুজাইফ ফিক করে হাসলো। রাতে আমার রুমে আসবে দলিল খুঁজতে, তবে এখন ছাড় পাবে। সেজতি তাকিয়ে রইল বোকা দৃষ্টি মেলে। সে ভেবে পাচ্ছে না রুজাইব তাকে চুরির নিমন্ত্রণ কেন দিচ্ছে। কাগজ ঘরে আছে, না থাকলে যাব কেন খামোখা? রুজাইব বোকা সেজতির নাক টেনে দিল। সেটা এখন বলবো কেন? চুরি করতে এলে বলবো। সেজতি বেশ মজা পেল রুজাইফের কথায়। কৌতূহলে বলে ফেলল, আপনি চান আমি আপনার জিনিস চুরি করি? এমন আজব কথা কোনোদিন শুনি নাই যে মালিক চোরকে চুরি করার নিমন্ত্রণ দেয়। রুজাইফ হেসে দিল। আমি দেই, তবে সবাইকে না, বিশেষ জনকে দেই। তাহলে আমি আপনার কাছে বিশেষজন? উদ্গ্রীব হয়ে জানতে চাইল সেজতি। রুজাইফ চেহারায় খানিকটা গম্ভীরতা ঢেলে বলল, তা তোমাকে বলবো কেন? চুরি করতে এলে চোরকে বলবো। সেজতি অবাক নয়নে চেয়ে থেকে বলল, আচ্ছা, আসবো চুরি করতে। এখন ছাড়েন আমারে, বাড়ির সামনে আয়সা পড়ছি, কেউ দেখলে কি ভাববে? রুজাইফ চোখ দুটো ছোট ছোট করে চেয়ে থেকে জানতে চাইল। কি ভাববে? সেজতি মুখ ঝামটা দিল। এত কিছু বোঝেন আর এইটা বোঝেন না? আর কন খুব শেয়ানা হইছেন। রুজাইফ সেজতির কোমর থেকে হাত সরিয়ে বলল, মাথা নেড়ে বিড়বিড় করল, তোর কি দিন এলো রুজাইফ? এখন চোরের সাথে আঁতাত করে চলতে হচ্ছে। স্কুল ছুটির পর বাইরে বেরিয়ে নাদেরকে না দেখে আশেপাশে তাকায় নীলা। লোকটা প্রতিদিন এদিকেই তো দাঁড়িয়ে থাকে, আজ নেই কেন? আসেনি নাকি? নীলার খানিকটা মন খারাপ হলো। আজ তার মন ভীষণ ভালো ছিল। অর্ধ বছরের পরীক্ষায় রেজাল্ট দিয়েছে। ভাবনার চেয়ে ভালো রেজাল্ট করেছে সে। ভেবেছিল নাদেরকে রেজাল্টের ব্যাপারটা বলবে, কিন্তু সে তো আসলোই না। নীলা আনমনা হয়ে এলোমেলো হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর কোথা থেকে নাদের দৌড়ে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, আইস আইতে দেরি হয়ে গেছে, রাগ করছো তুমি? নীলা দাঁড়িয়ে গেল। নাদেরকে দেখলো চুপচাপ। মানুষটা এখনো হাঁপাচ্ছে। নীলা ব্যাগ থেকে পানির পট বের করে নাদেরের দিকে বাড়িয়ে দিল। পানি খান আগে, এত হাঁপাইতেছেন কেন? নাদের ঢক ঢক করে বোতলের অর্ধেক পানি খেলো।
অনেকটা পথ ছুটতে ছুটতে এসেছে বলে গলা শুকিয়ে গেছিল। কিছুটা ধাতস্থ হয়ে পানির পট ফিরিয়ে দিতে দিতে বলল, আইস পুকুরে মাছ ধরতে জাল ফেলায় হয়েছিল, সেই মাছ বাইসা আলাদা কইরা শহরে পাঠানোর ব্যবস্থা করতে করতে দেরি হয়ে গেল। একবার ভাবলাম আইস না যাই, পরে ভাবলাম তুমি অপেক্ষা করবা, থাকবা। নীলা মায়া ভরা চোখে নাদেরকে দেখলো। মানুষটা শুধু তার কথা ভেবে এত কষ্ট করে আসছে, এটা ভেবেই এতক্ষণে উদাস ভাবনা কেটে গেল। কোমল গলায় বলল, ফোন দিয়ে বললেই হয়তো, খামোখাই কষ্ট কইরা আসলেন। নাদের ভুবন ভোলানো হাসি দিল। আরে কি কও, খামোখা কষ্ট কেন হইব? এই যে তুমি মায়া কইরা আমারে পানি দিলা, আইতে না করলা, না আইলে কি এইগুলো দেখার সৌভাগ্য হইতো? নাদেরের কথায় নীলা কিছুটা লজ্জা পেল। সে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। নাদের সেই লাজুক মুখের দিকে তাকে তৃপ্তির হাসি দিল। এগিয়ে এসে ওর কাছাকাছি দাঁড়ালো। নীলা ঈষৎ লালচে গাল নিয়ে মৃদুস্বরে ফিসফিস করলো। আইস রেজাল্ট দিছে, আগের চাইতে মেলা ভালো করছি। নাদের উৎফুল্ল হলো। তার মানে কইতে চাও আমার কারণে তুমি মন দিয়া পড়ালেখা করছো? নীলা অবাক চাহনি দিল। এই কথা কখন কইলাম? কও নাই, তই আমি বুঝা গেছি। আমি তো চাই তুমি লেখাপড়ায় ভালো করো, অনেক অনেক ভালো করো, বড় কিছু হও। সত্যি? আপনি সত্যি চান আমি অনেক লেখাপড়া করি? নাদের মাথা দুলায়। সত্য, আমি তো মেট্রিক দিয়া পড়া সারণ দিছি। বাপের ব্যবসা আমি না দেখলে কেরা দেখব কও? আব্বা একসাথে একদিক দেখতে পারে না, লতিফটা ছোট এহনে। তই আমি চাই তুমি বড় 10 পাস দাও। নীলা খুশি হয়ে গেল। এমনিতে পড়ালেখায় খুব একটা আগ্রহী না সে, তবে আজ নাদেরের কথা শুনে মনে হচ্ছে পড়ালেখা করলে মন্দ হয় না। ঠিক করলো, আরো বেশি মনোযোগী হবে সে। হুট করে নাদেরকে বলল, আমারে কি দেবেন? কিসের জন্য? নাদের না বুঝে জানতে চাইলো। আরে পরীক্ষায় ভালো করছি, পুরস্কার দেবেন না? আজ প্রথমবারের মতো নীলা অধিকার নিয়ে কিছু চাইলো বলে নাদেরের ভালো লাগলো। সে খুশিতে দাঁত কেলিয়ে বলল, কি চাও? যা চাইবা তাই দিমু। মোহনকাটি কলেজে মেলা বসছে, আমারে নিয়ে যাবেন? আব্বারে কইলে যাইতে দিবে না। আচ্ছা নিয়ে যাবো, কাল তৈরি থাইকো, আমি বিকালে আইসা নিয়ে যাব তোমারে। কাইল আমার স্কুল আসমু না, একবারে বিকালে আসুম, ঠিক আছে? একবার বলাতেই নাদের রাজি হয়ে গেল দেখে নীলার চেহারায় উজ্জ্বল হলো। সে খুশিতে লাফিয়ে উঠে বলল, যা চাবো কিনে দিতে হইব কইলাম। নাদের হুট করে ওর চিবুক ধরে নেড়ে দিয়ে আদুরে গলায় বলল, 10টা 5টা না, একটা মাত্র বউ, সে যা চাইব তাই না দিলে আমি কিসের স্বামী? নীলা হুট করে নাদেরকে জড়িয়ে ধরল। আপনি এত ভালো কেন? অনাকাঙ্ক্ষিত পাওয়ার নাদেরকে সুখের ভেলায় ভাসিয়ে নিয়ে এলো যেন। সে নীলার পিঠে আলতোভাবে হাত বুলালো। নীলা হুট করে বুঝতে পারল সে নাদেরকে জড়িয়ে ধরেছে। বুঝেই দ্রুত আলিঙ্গন থেকে সরে এলো। মাথা নিচু করে বলল, আমি গেলাম, আপনি বাড়ি যান, আইজ আর আশা লাগবে না। বলেই ছুটতে শুরু করলো বাড়ির দিকে। পেছনে নাদের প্রথম হতবাক হয়ে পরে হেসে দেয়। নীলার দিকে তাকিয়ে থাকে নির্নিমেষ, যতক্ষণ না মেয়েটাকে চোখের আড়ালে যায়। সে রাতে রুজাইব অপেক্ষা করেছিল, কিন্তু সেজতি এলো না। সেজতি অপেক্ষা ছাড়া ঘুম এলো না তার। মেজাজ খারাপ হয়ে রইল। অকারণে রাগারাগি করলো কয়েকদিন। সেজতির চোখের সামনে এলেও ওকে ইগনোর করলো পুরোপুরি। এর মধ্যে নাদিরা, নাহিয়ান, নুমা আর হাশেম কয়েকদিন জন্য হাশেমদের বাড়িতে বেড়াতে গেল বিশেষ প্রয়োজনে। নুমা নেই বলে দিদার কথা ভেবে রুজাইব তাড়াতাড়ি বাড়ি ফেরে। সেদিনও ফিরতে চাইলো, কিন্তু কি কারণে যেন আসতে দেরি হলো। বাসায় এসে দেখে পরিস্থিতি জটিল। ফজিলাতুন্নেসা বিছান থেকে নামতে গিয়ে পড়ে কোমরে চোট পেয়েছে। ব্যথায় দাঁড়াতেও পারছে না। সেরতি আর নোমেলা মিলে ব্যথার ওষুধ দিয়েছে, তবুও ব্যথা বিন্দুমাত্র নিরসন হয়নি।
ফজিলাতুন্নেসা সমানে কুকিয়ে যাচ্ছে। ব্যথায় গায়ে জ্বর চলে এসেছে তার। দিদা রুজাইফের বড় দুর্বলতা। তাকে এরকম অবস্থায় দেখে রুজাইফ কি করবে ভেবে পেল না। সে যদি এগিয়ে এলো। শোনেন, দাদিকে হসপিটালে নেন, ওইখানে উপল ভাই আছে। আমি তারে ফোন দিয়া বইলা দিতেছি, বুড়া বয়সে পইরা ব্যথা পাউন ভালো বিষয় না। দাদা যেন শেষকালে পইরা গেছিল। রুজাইফ রক্তচক্ষু নিয়ে সেজতিকে দেখলো। চুপ করো বেয়াদব, দিদাকে নিয়ে কোনো বাজে কথা শুনতে চাই না। সেজতি থতমত খেলো। সে বুঝে পেল না বেয়াদপের মতো কি বলছে। সে তো ভালোর জন্যই বলল। মুখ ভার করে দাঁড়িয়ে রইল। ফজিলাতুন্নেসা রুজাইফকে বকা দিল। ওকে বকছিস কেন? ও ভালো কথাই বলেছে। আমার ব্যথা বাড়ছে, রুজাইফ হাসপাতালে নিয়ে চল আমাকে। দিদার কথা শুনে আর দেরি না করে রুজাইফ ড্রাইভারকে ফোন দিয়ে ডাকলো। ধরাধরি করে ফজিলাতুন্নেসাকে গাড়িতে তুলে হাসপাতালে গেল। হাসপাতালে পৌঁছানো মাত্রই উপালকে দেখা গেল। রুজাইফকে দেখে এগিয়ে এলো। বিনা বাক্য ব্যয়ে সমস্ত কাজ করলো একের পর এক। ডাক্তার ডেকে প্রাথমিক সেবা নিশ্চিত করার পর কেবিনের ব্যবস্থা করে ওদের কেবিনে শিফট করলো। কাগজ কলমের কাজ শেষ করে উপাল রুজাইফের সামনে দাঁড়ালো। ফজিলাতুন্নেসাকে দেখলো এক পলক। ব্যথানাশক ইনজেকশন দিয়ে ফজিলাতুন্নেসাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। উপাল মৃদু স্বরে বলল, আপাতত দাদি ঘুমাবে, কালকে টেস্টগুলো করানোর পর বাকি চিকিৎসা দিতে হবে। রুজাইফের ভীষণ অস্বস্তি হচ্ছে। এই ছেলেটাকে প্রথম দিন একটা কিক মেরেছিল, আর কিনা তার কাছ থেকে সাহায্য নিতে হলো। বিরক্ত নিয়ে বলল, অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের জন্য কষ্ট করলে। উপলের বলতে মন চাইলো, একই বাড়িতে থাকি, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমার দায়িত্ব, কষ্টের কিছু নেই। কিন্তু বলা হলো না। জড়তা ঘিরে ধরল তাকে। রুজাইফ দিদার দিকে তাকিয়ে রইল। উপল বলল, আমি তাহলে যাই, কোনো দরকার হলে ডাকবেন, এটা আমার নাম্বার। আর সকালে আমি চলে আসব টেস্ট করাতে, আপনি চিন্তা করবেন না। রুজাইফ মাথা দুলায়। উপল চলে যাচ্ছিল এমন সময় তার হঠাৎ মনে হলো বাড়িটা একদম ফাঁকা রেখে এসেছে, কেউ নেই, এক সেজতি ছাড়া। বুকটা ধপ করে উঠল। এই সুযোগে ওরা বাড়িতে ঢুকে যায়নি তো? ফাঁকা বাড়িতে সেজতির সুযোগের সদ্ব্যবহার করছে না তো? চমকে উঠল রুজাইফ। এই দিকটা নিয়ে তো ভাবেনি। কাগজগুলো বাড়িতেই রাখা, যদি কোনোভাবে সেজতি গাতিটা খোঁজ পায় তাহলে কি হবে? অশুভ ভাবনায় রুজাইফের মাথা নষ্ট হলো। সে প্রায় চেঁচিয়ে উঠল, উপল, তুমি কি কষ্ট করে দিদার সাথে থাকবে? রোমেলা ফুপু আছে, শুধু তাদের প্রয়োজনের দিকে খেয়াল রাখলেই হবে। আমার বাড়ি যাওয়া খুব জরুরি, আমি সকাল সকাল চলে আসব। উপল ঘাবড়ে গেল। রুজাইফকে নার্ভাস দেখায়। সে কিছু না ভেবে বলল, আপনি যান, আমি আছি, কোনো সমস্যা হবে না। রুজাইফ টাকা বের করলো। টাকাটা রাখো, যদি কোনো প্রয়োজন হয়। উপল প্রবল আপত্তি করলো। লাগবে না, আমার কাছে আছে, আপনি যান। রুজাইফ জোর করলো না কেন যেন। উপল বলা মাত্রই সে প্রায় ছুটে বেরিয়ে এলো। গাড়িতে উঠে বসলো। ড্রাইভারকে তাড়া দিল। তার তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে হবে, যে করেই হোক, না হলে অনর্থ হয়ে যাবে। অনর্থের রকম নিয়ে ভাবনার শক্তি পাচ্ছে না সে। রুজাইফের হার্টবিট বেড়েই চলেছে ক্রমাগত। দরজা বন্ধ দেখে ভুরু কুঁচকে গেল রুজাইফের। সদর দরজা আটকে ভেতরে কি করছে সেজতি? ও কি একা আছে নাকি ওর বাড়ির সকলকে ডেকে এনেছে? দরজার কান পাতল রুজাইফ, কোনো সাড়া শব্দ পেল না। সে ছটফটিয়ে দরজা শব্দ করল। কাজে সহকারী মহিলা দরজা খুলে দিল। রুজাইফের উদ্বিগ্ন চোখে চারপাশ তাকিয়ে সেজতিকে খুঁজতে পেল না, অথচ সেজতি বসে আছে তার চোখের সামনে। ডাইনিং টেবিলের উপর মাথা দিয়ে বসে আছে। মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠছে তার শরীর, কিন্তু এসব রুজাইফের চোখে পড়ে না। সে ছুটে গেল।
সেজতিকে টেনে দাঁড় করালো, দু বাহু ধরে ঝাঁকিয়ে দিয়ে বলল, আমরা কেউ বাসায় নেই আর এই সুযোগে তোমার বাড়ির লোকদের ঘরে ঢুকিয়েছো, তাই না? ওরা এসে কাগজ খুঁজে নিয়ে গেছে। জানতাম এমন কিছুই হবে। তুমি তো ওই পরিবারেরই অংশ, ওদের মতোই বিট্রেয়ার হবে। আমাদের সাথে এসে থাকছো তো এই কাগজের লোভেই, আলাপ জমিয়ে আমাদের ক্ষতি করার প্ল্যান। তবে যত যাই করো মেয়ে, এবার আর তোমাদের মনোবাসনা পূর্ণ হবে না। আমাদের সামান্য ক্ষতি করবে তো তোমাদেরকে এবার রিক্ত নিঃস্ব করেই দম নেব আমি। সেজতি হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে। খানিকক্ষণ আগে তার উপর দিয়ে বিশাল ঝড় গেল। রুজাইবরা নেই এই সুযোগে জাহাঙ্গীর আর সাজেদ ছুটে এসেছিল। পেছনে তার দাদি, উদ্দেশ্য কাগজ খুঁজে নেবে। সেজতি তাদের ঘরে ঢুকতে দেয়নি কিছুতেই। সেই নিয়ে শামসুন্নাহারের কি রাগ! সেজতি কয়েকটা ওজনদার চর কষিয়েছে, তবুও মেয়েটা অনড়ভাবে দাঁড়িয়ে থেকেছে। মানুষগুলো তাকে বিশ্বাস করে ঘরে সঁপে দিয়ে গেছে। তাদের বিশ্বাসের অমর্যাদা কি করে করে না পেরে সেজতিকে শাপান্ত করেছে শামসুন্নাহার। সে আঘাতের ঘা না শুকাতেই এখন আবার রুজাইব এসে জেরা করছে। অবিশ্বাস করে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। সেজতির কোমল হৃদয় এত ভার নিতে পারে না। সে ফুপিয়ে কেঁদে উঠল। রুজাইব ধমক দিয়ে আঙুল উঁচিয়ে শাসায়, খবরদার, ঢং করবে না সেজুতি। আমি ফুম্মা কিংবা দিদা না যে তোমার ওই ঢং দেখে আমি করে যাব। রুজাইবের নিষ্ঠুর বাক্যবাণে সেজতির নরম মন ঝাঁঝরা হলো। সে ফোপাতে ফোপাতে বলল, আমি ঢং করতেছি না, আপনার বাড়িতে কাউকে ঢুকতে দেই নাই। ওরা চাইছিল ঢুকতে, কিন্তু আমি মানা করছি। এই যে দেখেন কি মাইর দিছে আমাকে। তাও বিশ্বাস না হইলে খালাকে জিজ্ঞাসা করেন। রুজাইব থমকে গেল। খেয়াল করে দেখল আসলে সেজতির গাল দুটো লাল হয়ে আছে, 5 আঙুলের দাগ জলজল করছে। সেজতি 2 হাতে চোখ মুছে নিল। আমি নিমু খারাম না, আপনার বাড়ির খাউন খাইছি, কোনো ক্ষতি আমি সজ্ঞানে করুম না। আপনি সবসময় আমারে সন্দেহ করেন, এইটা ঠিক না। আমি চোর না। এইবার দাদি হসপিটাল থেকে আসলে আমি চইলা যাব এখান থেকে। বলেই ছুটে দোতলায় চলে গেল। রুজাইব বোকা বনে দাঁড়িয়ে রইল। কাজের মহিলা এসে দাঁড়ায়। বাজান, সে যদি সত্য বলতেছে, ও কাউরে ঘরে ঢুকতে দেয় নাই। অনেক চিল্লাপাল্লা হয়েছে এখানে, আপনি তারে ভুল বুঝেন না। রুজাইব চুপ করে রইল। ধীর পায়ে দোতলায় উঠে এলো। সেজতির ঘরের সামনে দাঁড়িয়ে রইল। ভেতরে যাবে কিনা দ্বিধান্বিত দেখায় তাকে। ফিরে আসতে গিয়ে কি ভেবে দরজায় ঠেলে ভেতরে ঢুকলো। সেজতি বিছানায় উবুর হয়ে শুয়ে আছে। থেকে থেকে তার শরীর কেঁপে উঠছে। রুজাইব দ্বিধা ভরে বসলো ওর পাশে। মোলায়ম গলায় ডাকলো, সেজুতি। সেজতি চোখ তুলে চাইল তখনই। কাদার ফলে ওর চোখ দুটো লাল হয়ে আছে। সে ভেজা কণ্ঠে বলল, আপনিও মারবেন? মারলে মারেন, আমি আছি সবার মায়ের খাওয়ার জন্য। রুজাইব নিজের অধর দুটো চেপে ধরল। মনটা অপরাধী লাগছে। সে মৃদু স্বরে বলল, সরি, আমি ভেবেছি তুমি। সেজতি উঠে বসলো। চুরি করতাম, তবে কারো অসুস্থতায় সুযোগ নেয়ার মতন খারাপ কাজ আব্বা মা শেখায় নাই। আপনি কেন আমাকে এত খারাপ ভাবেন জানি না। আমি কিন্তু কোনোদিন কোনো খারাপ কাজ করি নাই। রুজাইব মাথা নিচু করে বসে রইল। সেজতি ওকে দেখলো এক নজর। কেন যেন মাথা নত। রুজাইবকে দেখে ভালো লাগে না ওর। আমাদের উপর এত রাগ কেন আপনার? কে কি করছিল আপনারে? প্রশ্নটা করে মন হলো ভুল করে ফেলেছে। রুজাইব নিশ্চয় রেগে যাবে আবার। সেজতি ভয়ে ভয়ে তাকায় রুজাইবের দিকে। রুজাইব আবারও গম্ভীর হলো। তোমাকে ধন্যবাদ সেজুতি। তোমার ভাই এসেছিল দিদার কাছে, সেই দিদার জন্য সব করে দিয়েছে। তাকে রেখেই বাসায় এলাম। ভাইয়ের কথায় সেজতি মুখ চোখ উজ্জ্বল হলো। উপল ভাই ভালো মানুষ, বিপদে তাকে ডাকলে সে আসবেই। আপনি শুধু শুধু। রুজাইব ভুরু কুঁচকে তাকাতেই সেজতি চুপ করে গেল। রুজাইব ডাকলো তাকে। এদিকে এসো। সেজতি চুপসে গেল। কেন? ডাকছি, আসবে, এত প্রশ্ন করো কেন? সেজতি খানিকটা এগিয়ে রুজাইবের মুখোমুখি হলো। রুজাইব আলতো হাতে ওর মুখে আঙুল বুলিয়ে দিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, অনেক মেরেছে?
খুব ব্যথা করছে তাই না? সেজতি মাথা দুলায়। হুম। কিভাবে কমবে? ওষুধ লাগিয়ে দেবো? সেজতি মাথা নাড়ে। ওর বুক ধরফর করছে। ইদানিং এক সমস্যা হয়েছে। রুজাইবকে কাছাকাছি দেখলেই বিনা কারণে বুকটা ধুকপুক করে, হাত পা কাঁপে, বড্ড অস্বস্তি হয় তার। সে তীব্র বেগে মাথা নাড়ে। ঠিক হয়ে যাবে। দাদি কেমন আছে তাই বলেন। রুজাইব বরং গভীর মায়া নিয়ে সেজতির মুখ পানে চেয়ে রইল। সেজতির লজ্জা পেয়ে মাথা নিচু করে। এই লোকের হঠাৎ হঠাৎ কি যে হয়, সেজতিকে দৃষ্টি দিয়ে নাস্তানাবুদ করে দেয়। রুজাইব ওর গালে আঙুলের আলতো স্পর্শ দিয়ে ফিসফিস করল। আমার জন্য মার খেয়েছো তুমি, কেন? সেজতি উত্তর দিল না। রুজাইব উত্তরের আশাও করল না। সে খানিকটা ঝুঁকে এসে সেজতির দু গালে চুমু দিয়ে তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সেজতি হতবিহ্বল হয়ে দু গালে হাত দিয়ে বসে রইল। পরের 2 দিন রুজাইবকে অফিস কামাই দিতে হলো। এক্স-রে করে দেখা গেল ফজিলাতুন্নেসার মেরুদণ্ডের হাড় ফ্র্যাকচার হয়েছে। নড়াচড়া করা বারণ একদমই। দিন 7 হাসপাতালে থাকতেই হবে। রুজাইব নুমাকে সে কথা জানাতেই ওরা রত্নপুর ফিরে এলো। হাসেমান নুমা পালা করে ফজিলাতুন্নেসাকে দেখে। তাছাড়া হাসপাতালে প্রতিদিন উপল একবার করে আসে, ওদের খোঁজ নিয়ে যায়। রুজাইব নিশ্চিন্তে অফিস করে। একদিন অফিস শেষে দিদাকে দেখতে এসে রুজাইফের পা থমকে যায় ভেতরে হাসাহাসির শব্দে। আড়ালে দাঁড়িয়ে দেখার চেষ্টা করে ভেতরে কে এসেছে। সেজতি আর নাদিরা নাহিয়ান এসেছে দিদাকে দেখতে। সেখানে আবার উপল উপস্থিত। সেজতির পরনে তার দেওয়া সালোয়ার কামিজ, কি দারুণ লাগছে দেখতে। রুজাইব খানিকটা সময় সেজতিকে দেখলো মন ভরে, এরপর ভেতরে এলো। ওরা সবাই মিলে বেশ হাসি ঠাট্টা করছিল। রুজাইবকে দেখে গম্ভীর হলো। ফজিলাতুন্নেসা হাসি মুখে ডাকলো, রুজাইফ দাদা ভাই, এদিকে আয়, কাছে বস। রুজাইব বাধ্য ছেলের মতো দিদার কাছে বসলো। তোমার শরীর কেমন দিদা? এই ভালোবাসার মানুষগুলো পাশে থাকলে খারাপ থাকে কি করে? আমার তো মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি, আজই বাসায় ফিরে যাই। রুজাইফের উপলের দিকে তাকাতেই উপল উৎসুক করে বলল, আর কয়েকটা দিন থাকতে হবে দাদি, না হলে আপনারই কষ্ট হবে। রুজাইব জানতে চাইলো, কয়দিন? আরও 7টা দিন থাক, তাহলে আর বাড়িতে অত প্রোটেকশনে চলতে হবে না। ফজিলাতুন্নেসা মন খারাপ করে বলল, আরও 7 দিন? আমার তো দম বন্ধ হয়ে আসে। রুজাইব গম্ভীর হলো। শরীর ভালো রাখার জন্য প্রয়োজন হলে 1 মাস থাকবে। এসব নিয়ে এত কথা বলার কি আছে? ফজিলাতুন্নেসা ঠোঁট ফোলায়। রুজাইব তা দেখে মুখ টিপে হাসলো। উপল উঠে দাঁড়িয়ে অনুমতি চাইলো। আমি তাহলে আসি, কাল আবার এসে দেখে যাব। ভাইয়া, তোমার মেডিকেলটা আমাদের ঘুরিয়ে দেখাও না। ওরা প্রথমবার এলো, একটা ব্যাপার আছে না, এভাবে চলে যাবে? সেরতি উপলের কাছে আবদার জুড়ে দিল। উপল অনুমতির আশায় ফজিলাতুন্নেসা নুমার দিকে তাকালো। নুমা বলল, তোমার সমস্যা না থাকলে নিয়ে যাও। ফজিলাতুন্নেসা উৎফুল্ল হলো। আরে সে যদি ঠিকই বলেছে, নাদিরাকে এই ফাঁকে একটু বেড়ানো হবে। নিয়ে যাও ভাই, আমার অসুস্থতার কারণে বেচারির এবার ঘুরতে পারিনি। নাদিরার চোখ চিকচিক করে উঠল আনন্দে। এখানে আসার পর থেকে সেভাবে বেড়ানো হয়নি কোথাও। রুজাইব নিয়ে যাবে বলেও নিয়ে যায়নি আর। নানুর কথায় সে লাফিয়ে উঠল। কি মজা! সেজুতিপু, থ্যাঙ্কস টু ইউ। তোমার জন্য আজ একটু বেড়াতে পারলাম, না হলে কেউ কেউ মুখে মুখে বেড়াতে নিয়ে যাব বললেও আমাদের বেড়াতে নিয়ে যায় না। বলেই রুজাইফের দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়। রুজাইফ হেসে দিল। বাসায় চল, তারপর ঘোরাচ্ছি তোদের। নাদিরা নানুর কাছে বিচার দিল। দেখলে নানু, ভাইয়া কেমন হুমকি দিচ্ছে। দেখ, ও কিছু বলবে না, তোরা নিশ্চিন্তে যা। নাদিরা মুখ ভাঙালো রুজাইবকে। তা দেখে রুজাইব হেসে দিল। উপলের বেশ মজা লাগছে এই খুনসুটি দেখতে। তার বোনদের সাথে এরকম খুনসুটি হয় না খুব একটা। শামসুন নাহারের এসব পছন্দ না একেবারেই।
ভাই বোনের মধ্যে এরকম খুনসুটি হতে পারে সেটাই আজ প্রথম দেখলো। ভালো লাগলো তার। সে হাসি মুখে হাঁটা ধরলে ওরা পিছনে নিল। সুন্দর ক্যাম্পাসটা ঘুরে দেখানোর শেষে ওদের নিয়ে মেডিকেল ক্যাফেটেরিয়ায় গেল উপল। নাদিরার দিকে তাকিয়ে জানতে চাইলো, কি খাবে তোমরা? উপলকে ভালো লাগে নাদিরার। শান্তশিষ্ট ছেলেটার চোখের দৃষ্টি ভারী স্বচ্ছ, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। নাদিরা লাজুক হাসলো। কিছু খাবো না। উপল মৃদুস্বরে বলল, খাবে না কেন? অন্তত এক কাপ চা খাও। আফটার অল আমার ক্যাম্পাসে প্রথমবার এসেছো, না খেলে খারাপ লাগবে আমার। তাহলে শুধু এক কাপ চা খাবো। নাহিয়ান এত ভদ্রতার ধার ধারল না। সে বলল, এখানে সবচেয়ে ভালো কি বানায় সেটাই খাবো। বার্গার চলবে? দৌড়াবে। অনেকদিন ধরে ভালো মানের বার্গার খাওয়া হচ্ছে না। ভাইয়া আমি চা আর পুরি খাবো। এখানকার পুরিটা অনেক মজা হয়, অনেক আগে একবার খেয়েছিলাম। আচ্ছা, নিয়ে আসছি এখনই। বলেই উপল উঠে গেল। নাদিরা নাহিয়ানের হাতে চিমটি কাটে। ভাইয়া তুমি এরকম খাই খাই করছো কেন? দাভাই শুনলে কিন্তু রাগ করবে। সেরতি শুনে রাগ দেখালো। এ কি কথা নাদিরা, তোমার দাদা ভাই রাগ করবে কেন? আমি তোমাদের বাড়িতে থাকছি, খাচ্ছি, এই যে তোমার দাদা ভাইয়ের দেয়া কাপড় পরেছি, তাতে তোমার ভাই, তাতে আমার ভাইয়া তো কিছু বলছে না, তাহলে তোমার অ্যাংরি ব্রো রাগ করবে কেন? আমার ভাইয়াও কি একদিন খাওয়াতে পারে না তোমাদের? নাদিরা বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। উপল এলো দুহাত ভরে খাবার নিয়ে টেবিলে রেখে বলল, নাও, যার যেটা ভালো লাগে খাও। নাদিরা চায়ের কাপ টেনে নিল। উপলও চা খাচ্ছে কেবল। আর চোখে নাদিরাকে দেখলো। মেয়েটা একদম বারবি ডলের মতো দেখতে। উপলে তাকিয়ে থাকতে মন চায় শুধু। সেরতি জোরাজোরি করছে পুরি খাওয়ার জন্য। নাদিরা খাবে না। নাহিয়ান বার্গার খেতে খেতে বোনকে খেপালো। আরে এত ভাব নিচ্ছিস কেন ছোট? উপল ভাইয়াও আমাদের আরেকটা ভাইয়া। তুই নিশ্চিন্তে চায়ে পরে ডুবিয়ে খা, ভাইয়া কিছু মনে করবে না, তাই না ভাইয়া? উপল মাথা দুলালো। নাদিরা ভাইয়ের দিকে অগ্নিদৃষ্টি দিলেও লাভ হলো না। নাহিয়ান পাত্তা দিল না মোটেও। নাদিরা উপলকে দেখলো এক পলক। চায়ে পুরি ডুবিয়ে মুখে পুরল। উপল বলল, তুমি কোন ক্লাসে পড়ো পিচ্চি? প্রশ্ন শুনে নাদিরা খুক খুক করে কাশতে লাগলো। সেরতি বলল, নাদিরা কি হলো তোমার? নাও পানি খাও। নাদিরা নিজেকে সামলে নিল। আমি ঠিক আছি সেজুতিপু। উপলের হাসি পেল। মেয়েটার এমন আচরণের কারণটা বেশ বুঝতে পারছে সে। মেয়েটা আসলেই পিচ্ছি। সেরতি নাদিরার হয়ে জবাব দিল, ও ক্লাস 9-এ পড়ে আর নাহিয়ান আমার সাথে। উপল হেসে দিল। তাহলে তো পিচ্চি বলা জায়েজ, তাই না পিচ্চি? নাদিরার মুখে অমানিসা নামে। উপলের পিচ্চি বলা একদমই ভালো লাগলো না তার। সে এতটাও ছোট না। উপল কেন বারবার তাকে পিচ্চি ডাকছে? এই প্রথম ছোট হওয়াটা পছন্দ হলো না তার। আরেকটু বড় হলো সে হয়তো উপলের চোখে পড়তো। ফজিলতুন্নেসা হাসপাতাল থেকে বাড়িতে ফেরার দিন দুয়েক পর সেরতি নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। নাদিরা ব্যাকুল হয়ে জানতে চাইল, আপু কোথায় যাচ্ছ? বাসায় যাই নাদিরা, অনেকদিন থাকলাম তোমাদের সাথে। নাদিরা অবাক হলো। আপু তুমি বলেছিলে নতুন ঘর তৈরি না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবে। সেরতি বই গুছিয়ে নিতে নিতে বলল। এখন সিদ্ধান্ত পরিবর্তন করলাম। নাদিরা এসে হাত ধরল। কি হয়েছে তোমার? রাগ করেছো? আমি কিছু করেছি? পাগল হইছো? তুমি কি বলবা? কোনো কিছু হয় নাই, এমনিই চলে যায়। রমজান মাস আসতেছে, তারপর ঈদ, বাড়ির বাইরে থাকা ঠিক হবে না। তাতে কি আপু, বাড়ি তো এই 2 কদমে। প্লিজ যেও না, তুমি চলে গেলে আমার ভালো লাগবে না, একা হয়ে যাব। সেরতি নাদিরার হাত ধরে কাছে বসালো। একা হবা কেন? তুমি যাবা আমার কাছে। নাদিরা কাঁদো কাঁদো হলো। তুমি জানো ভাই আমাকে যেতে দেবে না, তাহলে আমি কার সাথে গল্প করব?
প্লিজ যেও না। সেজতি মন খারাপ হলো। এমন কইরা বইল না গো, মন খারাপ হয়। নাদিরা হুট করে সেজতির হাত ছেড়ে দিয়ে ছুটে নিচে নামলো। নানির ঘরে এসে কেঁদে দিল। নানু, সেজুতিপু আপুকে বলো না থেকে যেতে। সে গেলে আমি কার সাথে গল্প করব? ফজিলাতুন্নেসা নাদিরার কান্নার কারণ বুঝলো না, হতভম্ব হয়ে জানতে চাইলো। কি হয়েছে বনু, কান্দো কেন? সেজুতির কি হয়েছে? নাদিরা চোখ মুছলো, ভেজা কণ্ঠে বলল, সেজুতি আপু আমাদের সাথে থাকবে না বলতেছে, সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। ফজিলাতুন্নেসার ভুরু কুঁচকে গেল। মেয়েটা নিজ থেকে থাকতে এসেছিল, এখন আবার চলে যাবে কেন হঠাৎ? সে নাদিরাকে বলল, চলে যাবে কেন? ডাকো দেখি কি হয়েছে শুনি। নাদিরা উপরে ছুটে গেল, সেজতিকে টানতে টানতে নিয়ে এলো। নানু, বলো আপুকে সে যেন না যায়। ফজিলাতুন্নেসা সেজতির দিকে তাকালো। তুমি চইলা যাইতাছো শুনলাম, কি হয়েছে? সেজতি মাথা নাড়ে। কিছু না দাদি, এমনিই চলে যাব। মেলা দিন তো থাকলাম আপনাদের সাথে। সেজতির নত মাথা দেখে মনে হলো মেয়েটা সত্যি বলছে না। ফজিলাতুন্নেসা সেজতিকে কাছে ডাকলো, চিবুক ধরে তুলে বলল, কেউ কিছু বলছে তোমাকে? মিশা কইও না কিন্তু। সেজতি বরাবরের মতো মানা করলো। ফজিলাতুন্নেসা গম্ভীর হয়ে বলল, নিজের ইচ্ছায় আইছিলা, কিন্তু যাইতে আমার অনুমতি লাগবে। এমনি তোমারে যাইতে দেই কেমনে? রুজাইফ আসুক, তারপর ভাইবা দেখবো তোমারে যাইতে দিব কিনা। সেজতি অস্বস্তিতে হাত মোচড়ায়। দাদি এমন কইরেন না, যাইতে দেন আমাকে। আমি অনুমতি দিব না এখন, আমার অনুমতি ছাড়া তুমি যাইতে চাইলে যাও। সেজতি ভারী বিপদে পড়ল। সে তো রুজাইফকে কথা দিয়েছে সে দাদি এলে সে চলে যাবে, এখন এখানে কিভাবে থাকবে? এদিকে নাদিরা ভীষণ খুশি, সেজতিকে জড়িয়ে ধরল। আমি জানি দাদির অনুমতি ছাড়া তুমি যাবা না, চলো ঘরে চলো। প্রায় জোর করে সেজতিকে টানতে টানতে ঘরে নিয়ে গেল নাদিরা। ফজিলাতুন্নেসার ঘর থেকে বের হতেই রুজাইফকে দেখা গেল। সে অফিস থেকে ফিরেছে মাত্রই। দিদা আর সেজতির কিছু কথা তার কানে এসেছে। তখন থেকে ভাবছে কি বলে ঠেকাবে মেয়েটাকে। এখন চোকাচোকি হতেই দুজনের অস্বস্তি নিয়ে একে অপরের থেকে নজর ফিরিয়ে নিল। রাতে পানি আনার জন্য নিচে যাচ্ছিল সেজতি, তখনই হুট করে কেউ তার হাত ধরে টান দিল। ঘরে ঢুকিয়ে দরজার সাথে মিশিয়ে তার মুখ চেপে ধরে কানের কাছে ফিসফিস করলো, ভয় পেও না, আমি রুজাইফ। কথা আছে তোমার সাথে, তাই এইভাবে ধরে এনেছি। খবরদার আওয়াজ করবে না। সেজতি চেঁচাতে চাইছিল, কিন্তু রুজাইফের কণ্ঠ শুনে থমকে গেল। অন্ধকারে চেহারা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। ড্রিম লাইটের আলোয় ধীরে ধীরে দুজনের চেহারা পরিষ্কার হলো। রুজাইফের চোখ জোড়া জ্বলজ্বল করছে সে আলোয়। সেজতি তাকিয়ে রইল ওর দিকে। রুজাইফ হাত ছড়িয়ে নিয়ে সেজতির চোখে চোখ রেখে দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে জানতে চাইল, বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? কেন? সেজতি রেগে গেল। এই লোক সব অঘটন ঘটিয়ে ভাব নেয়, কিছু বোঝে না। সে দাঁত কিরমির করে জবাব দিল, এইটা কি আমার শ্বশুর বাড়ি যে সারা জীবন থাকবো? মেহমান হয়ে আসছিলাম, এখন চলে যাব। এত কথা কিসের? সেজতির কথা শুনতে শুনতে রুজাইফের ভুরু কুঁচকে গেল। পরক্ষণেই ঠোঁটের কোণে দুষ্টু হাসি জমা হলো। বাঁকা হেসে বলল, চাইলেই শ্বশুর বাড়ি বানানো যায়। বানাবে? তাহলে সারা জীবন অধিকার নিয়ে থেকে যেতে পারবে। রুজাইফের কথা না বুঝতে পেরে বিরক্ত হচ্ছিল সেজতি। ধীরে ধীরে কথার মর্ম অনুধাবন করে থতমত খেলো বেচারি। রুজাইফকে মোক্ষম জবাব দেওয়ার জন্য মনটা আনচান করছিল, নিজেকে সামলাতে না পেরে বলেই ফেলল, আপনার মতো কাঁঠালকে কে বিয়ে করবে? কাঁঠাল? আমি? রুজাইফ হতভাগ। সেজতির সুযোগ পেয়ে খেকিয়ে উঠল, আপনি ছাড়া আর কে? ধরলেই সারা গায়ে কাটা। খাইতে যাও তাও কত ঝামেলা। আগে হাতে তেল দাও, তারপর শক্ত খোলস চড়াও, তারপর যে কুয়া বের করো। রুজাইফ যেন মজা পেল। সেজতির অঙ্গভঙ্গি ভারী মজা লাগছে তার। মনে হয়েছে মেয়েটা তাকে বাটে ফেলে চরম মজা পাচ্ছে। চেহারা আলাদা একটা
পরিতৃপ্তির ছাপ। কিছু কচি চুল কপাল ঘিরে রেখেছে। মোলায়েম গাল দুটো চকচক করছে তার। পাতলা ঠোঁট জোড়া নড়ছে অনবরত। রুজাইব ডুবে যাচ্ছে যেন। সে মোহাচ্ছন্ন হয়ে বলল, আচ্ছা, তা কাঁঠালের ভেতরটা দেখেছো? কি মজাদার খেতে। এত প্যারা দেয় বলেই কাঁঠাল খেতে মজা। সেরতি ঠোঁট ওল্টায়। খুব দেখছি, এত প্যারা দেয়া ফল আমি খাই না। কেমন বাজে গন্ধ হচ্ছি। রিয়েলি? নাকি কষ্ট হবে এইভাবে খাও না? ভালো জিনিস আবার সবার পেটে সয় না। নিজেরা এত দামি ভাবার দরকার নাই। আপনার মতো কাঁঠাল মাইয়ারা পছন্দ করবে না। তুমি জানো দৈনিক কতগুলো প্রেমের প্রস্তাব পাই? কতজন আমারে মেয়ে বা বোনের জামাই বানাতে চায়? ওরা জানে না আপনি একটা কাঁঠাল, তাই জামাই বানাতে চায়। জানলে দূরবীন দিয়ে খুঁজেও আপনার জন্য একজন পাত্রীও পাইতেন না। রুজাইব হেসে দিল। তুমি দেখতে চাও মেয়েরা আমাকে পছন্দ করবে কিনা? খুশি হবে কেউ আমাকে পছন্দ করলে? সেরতি ঠোঁট উল্টায়। সেরতি দরজায় নখ খুলতে চায়। রুজাইব ওর হাত ধরল। শোনো, বাড়ি ছেড়ে যেও না। সেদিনের কথা ভুলে যাও। কেন ভুলে যাব? যাতে আপনারে আবার আমাকে চোর কইতে পারেন। আর বলবো না, তুমি চলে গেলে নাদির আর কষ্ট হবে। আর কারো কষ্ট হবে না। সেরতির প্রশ্ন রুজাইব ঢোক গিলল। মেয়েটাকে যতটা বোকা ভাবে ততটা বোকা না। রুজাইব গম্ভীর হলো। এত কথা বলার দরকার নেই। তুমি যাবে না, এটাই শেষ কথা। আমার কথার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো না, নয়তো চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলবো। কইলেই হইল। হ্যাঁ, হলো। চেষ্টা করে দেখো, তারপর বুঝবে। এখন ঘরে যাও। বলেই নিজের দরজা খুলে দিল। সেরতি ঘর থেকে বেরিয়ে যেতেই রুজাইব দরজা দিল বিনা আওয়াজে। রুজাইবের দরজা বন্ধ হতে সেজতি পিছন ফিরে দেখে চোরা হাসি দিয়ে বিড়বিড় করলো, কাঁঠাল কোথাকার। রোজার মাসটা মোটামুটি ঝামেলাবিহীন কাটলো। সেরতি নিজের বাবা মায়ের সাথে ইফতারি করেছে, আবার রুজাইবদের সাথে করেছে কিছুদিন। উপাল আর মেরাজ ঈদের ছুটিতে বাড়ি আসার পর বাড়িতে ঈদের একটা আমেজ এলো। উপাল এবার ঈদের 7 দিন আগেই চলে এসেছে বাড়িতে ঈদ করবে বলে। সেজতি তাকে ধরে নিয়ে এলো ফজিলাতুন্নেসার সাথে দেখা করাতে। ফজিলাতুন্নেসা বেশ খুশি হলো উপালকে দেখে। খুব খুশি হয়েছি তোমাকে দেখা। কবে আসছো? উপাল মাথা চুলকে জবাব দিল, আজকেই দাদি। সে যদি জোর করে ধরে নিয়ে এলো। ফজিলাতুন্নেসা কিঞ্চিত মন খারাপ করে বলল, জোর কইরা ধরে আনতে হইল, নিজের ইচ্ছায় আসো নাই। উপাল তৎক্ষণাৎ বুঝলো ফজিলাতুন্নেসার মনোভাব। সে তাড়াহুড়ো করে সান্ত্বনা দিল, আমি নিজেই আসতাম পরে সময় করে, কিন্তু এই পাগলি তো আমাকে সুযোগ দিল না, তার আগেই ধরে নিয়ে এলো। জানি, আমি জানি তুমি সত্য বলছো। আমার কথায় কিছু মনে কইরো না। কিছু মনে করি নেই দাদি। সেরতি এই ফাঁকে গেছিল নাদিরা নাহিয়ানকে ডাকতে। কিছুক্ষণ পরেই ওদের 3 জনের ছুটে আসতে দেখা গেল। নাহিয়ান এসে উপালকে সাথে হাত মিলিয়ে বলল, হ্যাঁ ব্রো, হাউ আর ইউ? তুমি বাড়ি আসো না কেন? সময় পাই না তো, আসবো কিভাবে? নাহিয়ান উৎসাহ নিয়ে বলল, ডাক্তারি পড়া অনেক কঠিন নাকি? আমি তো ভাবছিলাম ডাক্তারি পড়বো, কিন্তু তোমাকে দেখে আগ্রহ চলে যাচ্ছে। ডাক্তারি পড়তে ধৈর্য লাগে ব্রো। মানুষকে সেবা করার মানসিকতা, ডাক্তারির প্রতি তোমার ডেডিকেশন আর ভালোবাসা না থাকলে ডাক্তারি পড়ো না। অনেকেই হুজুগে ডাক্তারি পড়তে চলে আসে, কিন্তু চাপ নিতে না পেরে পরে আর কন্টিনিউ করতে পারে না, কারণ তারা ভালোবেসে এই পেশায় আসে না। তুমি বলছো যেহেতু, ভেবে দেখবো ডাক্তারি পড়বো কিনা। নাদিরা চুপচাপ বসেছিল। মাঝে মাঝে উপালকে দেখছে চোরা চোখে। কয়েকবার চোখাচোখি হলো। উপাল হঠাৎ জানতে চাইলো, তোমার কি খবর পেয়েছি? তুমিও কি ডাক্তার হতে চাও? নাদিরা চমকে গেল। সত্যি সত্যি সে মনে মনে ডাক্তার হতে চায় এবং এই ইচ্ছা তার মনে ইদানিং উদয় হয়েছে। সে লজ্জা পেল ভীষণ। উপাল কিভাবে তার মনের সূক্ষ্ম ইচ্ছা কথা জেনে গেল? উপালকে ভুল প্রমাণ করতে যেন সে মাথা নেড়ে না করল। এরকম কিছু ভাবিনি এখনো। উপাল অবাক হলো। সে কি? কেন? ক্লাস 9-এ না তুমি? অলরেডি 6 মাস পার করে ফেলেছো। 4th সাবজেক্ট কোনটা তোমার?
এসব আগে থেকে ঠিক করতে হয়। নাদিরা হকচকে গেল। সে তো রুজাইব ভাইয়ার পরামর্শ মতোই সব করে, তাহলে ভুল হয় কি করে? ভাইয়া নিশ্চয় ওকে ভুলভাল কিছু করতে বলবে না। সে অসহায় নয়নে সেজতিকে দেখল। সেজতি ভাইকে ধমকে উঠল। ভাইয়া, তুমি ওরে ডর দেখাইও না। বেচারি এমনিতে লেখাপড়া নিয়ে অনেক সিরিয়াস থাকে। তোমার কথা শুনে আবার শকে না চইলা যায়। উপর হেসে দিল। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না আমি। তবে আমি কিন্তু তোমাকে ভয় দেখাতে চাইনি, এমনিতেই জানতে চাইলাম তুমি ভয় পেয়েছো? নাদিরা আবারও লজ্জা পেল। মাথা নিচু করে জোরে সোরে মাথা নাড়ল। ওপল মিট মিট হাসছে ওকে দেখে। তার গহীন মন চায় একলা বসে মেয়েটার দিকে চেয়ে থাকতে অনেকটা সময়। কেন যেন ভালো লাগছে মেয়েটাকে। বাচ্চা মেয়েটার বাচ্চামা এত ভালো লাগছে কেন? উপাল মাথার চুলকে নজর সরায়। কিছুক্ষণ পরে আবারও তাকিয়ে দেখে বেহায়ার মতো। চাঁদ রাতের নাদের এসে হাজির হয়েছে নীলাদের বাড়িতে। তার হাতে এক গাদা ব্যাগ। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সামনেই। সাজেদ আর লাকি বেশ খুশি নাদেরকে দেখে। নাদের একে একে শ্বশুর শাশুড়ির হাতে উপহারের ব্যাগ ধরিয়ে দিয়ে লাজুক কণ্ঠে বলল, আমি পছন্দ কইরা আনছি আম্মা, দেখুন কেমন হইছে। লাকি প্যাকেট থেকে শাড়ি বের করে দেখলো। নীল আর লালের মিশেলে সুন্দর একটা তাঁতের শাড়ি। লাকি হাসলো। অনেক সুন্দর শাড়ি, কিন্তু তুমি খামাখা এত কিছু করতে গেলা কেন? কি কন আম্মা, বিয়ের পর প্রথম ঈদ কিছু না দিলে কেমনে হয়? সাজেদ প্রসন্ন মুখে বলল, গত পরশু তগ বাড়ির গেছিলাম, তোমারে পাই নাই। মা বলছিল আমারে কাপড় কিনা দিয়া আইছেন, মা খুশি হইছে। নাদের অস্থির চাহনি দিয়ে নীলাকে দেখলো। সাজেদ আর লাকি উঠে দাঁড়ায়। ওর লগে কথা কও তাইলে, আর রাখতে খাইয়া যাই। নাদের হঠাৎ সাজেদকে ডাকলো। আব্বা, একটা কাজের অনুমতি চাই। সাজেদ অবাক হয়ে দাঁড়ায়। কি? নীলারে বাসায় নিয়ে যাইতে চাই, বিয়ের পর প্রথম ঈদ। মা কইল বউরে বাড়িতে নিয়ে আয়, বউ ছাড়াই হয় কেমনে? সাজেদ লাকির দিকে তাকালো, মাথা নেড়ে বলল, তোমার বউ তুমি নিয়ে যাইবা, আমগো বাবার কি আছে? দেখো, ওর লগে কথা কইয়া ও রাজি থাকলে আমগো বাবার কিছু নাই। দুজন চলে গেলে নাদের নীলার দিকে তাকালো। নীলা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর বুক ধুকপুক করছে। নাদের ওকে কাছে ডাকলো। এইদিকে আইবে একটু। নীলা পায়ে পায়ে এগিয়ে এলো। নাদের ওর হাত ধরে পাশে বসিয়ে দিয়ে হাতে প্যাকেটটা দিল। দেখো তো পছন্দ হয় কিনা। নীলা প্যাকেট খুলে শাড়িটা বের করলো। সোনালি পাড়ের একটা লাল টুকটুকে শাড়ি। নীলা মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। নাদের ওর কানের কাছে ফিসফিস করলো। পছন্দ হইছে? নীলা বিড়বিড়িয়ে উত্তর দিল। মেলা। নাদের নীলার দিকে আবৃষ্ট নয়নে তাকিয়ে থেকে বলল, কালকে সকালে নামাজে যাওয়ার আগে এই শাড়ি পরা তোমার দেখতে মন চাইতেছে। নীলা চমকে উঠে নাদেরের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হলো। নীলা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। তার গাল দুটোয় আবির মাখা হয়েছে যেন। নাদের মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলল, যাইবা আমার লগে বাড়িতে? বিয়ার পরে প্রথম ঈদ বউ ছাড়া কেমনে করি? নীলা লাজুক লতার মতো গুটিয়ে গেল। মাথা দুলিয়ে মৃদু স্বরে বলল, জামু, তাই বিকেলে আবার চইলে আসুন কিন্তু। নাদের চেহারায় আনন্দের হাসি। আচ্ছা এসো, মাঝে কি খুশি হইব তুমি জানো না। নীলা নত মুখে উঠে দাঁড়ায়। আমি তাইলে নিজের জিনিস গুছাই নেই। হ, যাও, আমি আব্বা আম্মার লগে কথা কই। ঈদটা ভীষণ আনন্দে কাটলো নাদিরা নাহিয়ানদের। সেরতি সকালে গোসল করে নতুন জামা পরে মায়ের হাতে বানানো খাবার খেয়ে নাচতে নাচতে নাদিরাদের ওখানে এলো। বাড়ির পুরুষরা নামাজে গেছে ততক্ষণে। নাদিরা গোসল ছেড়ে নতুন জামা পরে বসেছিল মন খারাপ করে। সেরতিকে দেখে ওর মুখে হাসি ফুটলো। আমি ভেবেছি তুমি আজ আর আসবে না। আমার বুঝি সারাদিন একাই থাকতে হয়।
সেজতি ওর চিবুক ধরে আদর করলো। একা থাকবা কেন? আমাকে বাড়ি গেলেই কত মানুষ। নাদিরা মাথা ঝাঁকালো। ভাইয়া যেতে দিবে না। সেজতি মুখ বাঁকালো। রাখো তোমার ভাইয়া, বেটা নিজেরে কি যে মনে করে, তার কথা এত শোনা লাগবে কেন? নাদিরা হেসে উঠল। এভাবে বলো না আপু, দাভাই শুনলে কিন্তু আস্ত রাখবে না। ধুর, তারে আমি ভয় পাই নাকি? শুনলে শুনুক, ভাই কি ওই রকম কুম্ফু পান্ডা হয় নাকি? ভাই হবে আমার ভাইয়ের মতো আদর আদর, কত সুন্দর করে বুঝাই, একটু রাগ নাই। নাদিরা মুচকে হাসলো। একদম ঠিক বলেছ আপু। সেজতি আরো উৎসাহী হয়ে বলল, আমি ঠিকই বলি, তোমার ওই গুন্ডা ভাই জানে কি শাসন করা ছাড়া? বোনদের যে ভালোবাসা দিতে হয় সেটাও জানে না। আচ্ছা, কেমন ভালোবাসা দেওয়ার কথা বলছো বলো দেখি, আমিও সেই রকম ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। নাদিরা মুখ কাচুমাচু করে দাঁড়িয়েছে। সেজতি চমকে উঠল। তার চেহারা ফ্যাকাশে। পিছু ফিরে দেখলো রুজাইব দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, দু হাত বুকে আড়াআড়ি করে রেখেছে, গায়ে অফ হোয়াইট কালার পাঞ্জাবি, মাথায় টুপিতে ভীষণ সৌম্যদর্শক লাগছে তাকে। এই কুংফু পান্ডা কখন এলো? ঢোক গিলা আমতা আমতা করে সেজতি। রুজাইব ভুরু নাচালো। কি হলো বড়, চুপ করে গেলে কেন? আমি নিতে যাচ্ছি, আব্বু আর ভাইয়ার কাছ থেকে সালামি নেব। নাদিরা চলে যাচ্ছিল, সেজতি ওর হাত ধরে। চলো আমিও যাবো। রুজাইব গম্ভীর হলো। তুমি দাঁড়াও, কি বলছিলে বড়? সেজতি অসহায় নয়নে নাদিরাকে দেখলো। নাদিরা সেজতির হাত ছাড়িয়ে চলে গেল। রুজাইব এগিয়ে আসতে সেজতি পেছালো। পেছাতে পেছাতে একদম আলমারির গায়ে সেটে গেল। রুজাইব গম্ভীর কণ্ঠে শুধায়, কি হলো, কথা বলছো না কেন? কি যেন বলছিলে নাদিরাকে বোনদের ভালোবাসতে হয়? সেজতি ভয়ে মাথা নাড়ে। রুজাইব বিরক্ত হয়ে বলল, আমাকে তুমি ভয় পাও না, তাই না? সেজতি মাথা দুলিয়ে সায় জানালো, পাই তো, ভয় পাই। এই দেখেন, ভয়ে কথা বলতে পারতেছি না। রুজাইব আপাত মস্তক জরিপ করলো সেজতিকে। গোলাপি আর নীলের মিশেলে একটা থ্রি পিস তার পরনে, লম্বা চুলগুলো হাওয়ায় দোল খাচ্ছে, মুখে কোনো প্রসাধনী নেই, তবুও দেখতে ভালো লাগছে। রুজাইব শুধায়, আর কি যেন নাম বলছিলে? কুংফু পা? সেজতি হুট করে রুজাইবের গলা ধরে ঝুলে গেল। চোখ ফুলিয়ে আদুরি কণ্ঠে আবদার করলো, আজকে ঈদের দিন, আজকেও আমাকে বকা দেবেন? আপনি আসলে কুম্ফু পান্ডা। না না না, কুম্ফু পান্ডা না, খরুশ পান্ডা। কুম্ফু পান্ডা মানে দয়া মায়া আছে, কিন্তু আপনি নিষ্ঠুর। সেজতির কাণ্ডে রুজাইব রীতিমতো হসকে গেল। এই মেয়ে হুটহাট এমন সব কাজ করে, হতচকিত করে দেয়। রুজাইব দরজার দিকে তাকালো। শোরগোল টের পাচ্ছে। দরজার হাট করে খোলা, কেউ দেখে ফেললে সর্বনাশ হবে। রুজাইব গলা থেকে সেজতির হাত ছড়াতে চাইল। কি করছো এসব? ছাড়ো, গলা ছাড়ো। ছাড়বো না। আগে কন, আজকে বকবেন না? নাদিরারে আমাদের বাড়িতে নেব, আপনি ওরে বাধা দিবেন না। নিচ থেকে নুমার গলা পাওয়া যাচ্ছে, ওর নাম ধরে ডাকছে। রুজাইবের হাঁসফাঁস লাগে। সে জোর দিয়ে সেজতির হাত ছাড়ায়। আরে কি হলো, ছাড়ো বলছি। ছাড়ুম না, আগে অনুমতি দেন। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। রুজাইবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। সে বারবার দরজার দিকে তাকাচ্ছে। সেজতি নির্বিকার। বাধ্য হয়ে রুজাইব হার মেনে নিল। আচ্ছা, নিয়ে যেও নাদিরাকে, তোমাকেও বকবো না, খুশি? সেজতি 32 পাটি বের করে হাসলো। 1000 টাকা সালামি দেন, তাইলে ছাড়ুম। রুজাইব পকেটা হাতড়ে টাকা বের করে অতি দ্রুত সেজতির চোখের সামনে মেলে ধরল। এবার ছাড়ো। সেজতি হাত পেতে টাকা নিয়ে গলা ছাড়লো। চোখ টিপ দিয়ে রুজাইফের দিকে তাকিয়ে হাসলো। একটু চালাকি না করলে জীবনে বেঁচে থাকা কঠিন, তাই না জজ সাহেব? রুজাইব যেন হাত ছেড়ে বেঁচেছিল, কিন্তু সেজতির কাণ্ডে মেজাজ খারাপ হয়ে গেল। মন চাইছে মেয়েটাকে তুলে আছাড় দেয়। এগিয়ে যেই নাহিয়ান ডাকলো, ব্রো, নিচে সবাই ডাকছে তোমাকে, তাড়াতাড়ি এসো। এই সেজুতি, তুমিও এসো, তোমার ভাই আর বাবা এসেছে। রুজাইব সেজতিকে চোখ দিয়ে শাসিয়ে নিচে চলে গেল। মাজেদের ভীষণ অস্বস্তি হচ্ছিল নিজের পুরনো বাড়িতে ঢুকতে। মেয়ে সারাদিন এখানেই পড়ে থাকে, এখন ছেলেও কারণে অকারণে এই বাড়িতে চলে আসে। ঈদের নামাজ শেষ করে ছেলের
প্রলোভয়ে পড়ে সেও চলে এলো রুজাইবদের বাড়িতে। এখন আসার পর বড্ড লজ্জা লাগছে। নুমা প্লেটে খিচুড়ি তুলে দিতে যাচ্ছিল, মাজেদ বাধা দিল। আমি খাবো না, সকালে নামাজ থেকে এসে আব্বার সাথে খাইতে বসতাম, এবার আব্বা তো নাই, মার সাথে বসুম। নুমা কিছু বলল না, প্লেট বেড়ে উপলের দিকে এগিয়ে দিল। তুমি খাও, তোমার তো আর সমস্যা নাই। উপল মানা করলো না। খাওয়া শুরু করার আগে আশেপাশে তাকালো। আর কেউ নাই, সবাই খেয়েছে? না, ওরা কেউ খায়নি। রোজাইফ আর নাহিয়ান কেবল নামাজ পড়ে আসলো, আসতেছে মনে হয়। সবাই আসুক, একসাথে খাই। মাজেদ ততস্থ হয়ে উঠে দাঁড়ায়। আমি যাই তাহলে, মা অপেক্ষা করতেছে আমার জন্য। ফজিলাতুন্নেসা মাথা দুলালো। মাজেদ হন্ততন্ত হয়ে চলে যেতেই ওরা দোতলা থেকে নামলো। উপলের সাথে কোলাকুলি করলো রুজাইব আর নাহিয়ান। নাদিরা বাবাকে নিয়ে এলো। উপলকে ঈদ মোবারক জানিয়ে বলল, আমার সালামি। সেরতি এগিয়ে এসে হাত পাতলো। ভাই আমার সালামি। সালাম কর আগে। সেরতি মুখ বাঁকায়। করতাম না, আগে সালামি দাও। সালাম না করলে সালামি নাই। ধ্যাত, নিতাম না তোমার সালামি। ফুপা, আপনি দেন সালামি। সেরতি হাত পাততেই হাশেম 100 টাকা দিল। নাহিয়ান হাত বাড়ালো। আমারটা দাও আব্বু। হাশেম হেসে একে একে নাহিয়ান, উপল আর রুজাইবকে টাকা দিল। নাদিরা মুখ ফুলালো। সবাইকে দিলা আব্বু, আমাকে দিলা না। তোমরা আমাকে ভালোই বাসো না। হাশেম মেয়েকে জড়িয়ে ধরে আদর করে। তুমি তো আমার আম্মা হও, তোমারে সবার চাইতে বেশি দেব। বলেই 200 টাকার একটা নোট এগিয়ে দিল। নাদিরা খুশি হয়ে লাফিয়ে ওঠে। ইয়ে! নাহিয়ান 10 টাকার নোট এগিয়ে দিল। নে, আমার তরফ থেকে। নাদিরা ঠোঁট উল্টায়। এত কম টাকা আমি নেই না। দা ভাই, তুমি দাও। রুজাইব 1000 টাকা দিতেই নাহিয়ান ছো মেরে কেড়ে নিল। নাদিরা চেঁচিয়ে উঠল, ভাইয়া, আমার টাকা দাও, না হলে খারাপ হবে। নাহিয়ান দোতলায় উঠে টাকা দেখালো। এটা আর পাচ্ছিস না তুই, এটা আমার। মা দেখো। নাদিরার চেহারা কাদো কাদো হলো। উপল মিটমিটে হাসছিল ভাই বোনের কাণ্ড দেখে। সে পকেট থেকে 1000-এর নোট বের করে নাদিরার দিকে এগিয়ে দিল। নাও তোমার সালামি। খাওয়া শেষ ঠিক হলো। সবাই মিলে সকালের বাসায় যাবে। নাদিরা আর সেজতি তুমুল উৎসাহ নিয়ে সাজতে বসেছে। দুজনের পরনে একই রকম ড্রেস। রুজাইব ঈদ উপলক্ষে এই ড্রেস কিনে দিয়েছে দুজনকে। নাদিরার দাবি ছিল এটা, ঈদে দুজনকে একই রকম ড্রেস কিনে দিতে হবে। রুজাইব কিনে এনেছিল। নাদিরা অবশ্য সাজতে পারে না, সেজতি এই বিষয়ে বিশেষ জ্ঞানী। সে নাদিরাকে সাজিয়ে দিচ্ছে। সাজ শেষ হওয়ার পর নাদিরাকে বলল, দেখ কেমন লাগছে। নাদিরা আয়নায় নিজেকে দেখে অবাক হয়। আসলেই ভীষণ সুন্দর লাগছে তাকে। তাদের জামার রং হচ্ছে হাওয়াই মিঠাই কালার। সেজতি ওকে পুরো পিঙ্ক বারবি বানিয়ে দিয়েছে। নতুন রূপে ভীষণ মুগ্ধ হলো নাদিরা। সেজতি চোখ নাচায়। কেমন লাগছে বল। নাদিরা সরল হাসি দিয়ে বলল, অনেক সুন্দর আপু, তুমি আমাকে সাজাতে শিখিয়ে দিও তো, আমি একদম সাজতে পারি না। সেজতি মায়া মায়া চোখ করে বলল, তুই না সেজেই সুন্দর নাদিরা, তোর বয়সে সাজতে নেই বেশি, এমনিতেই ন্যাচারাল সৌন্দর্য বেশি ভাল লাগে। দা ভাইও তাই বলে জানো, তোমরা দুজন দেখি সেম কথা বলো। সেজতি মুখ বাঁকালো। আমার বইয়ে গেছে তোর দা ভাইয়ের মতো কথা বলতে, খারুস পান্ডা একটা। নাদিরা খিলখিল হাসিতে লুটিয়ে পড়ল। তুমি দা ভাইকে একদম পছন্দ করো না, তাই না? সেজতি বিড়বিড় করল, মাঝে মাঝে করি, এই যেমন এত সুন্দর জামা দিয়েছে, ব্যাটার পছন্দ ভালো। সেজতি মনোযোগ দিয়ে ঠোঁটে লিপস্টিক দেয়। হুট করে ঘুরে বসে জানতে চাইল, এই নাদিরা, তোর দা ভাইকে বিয়ে দিচ্ছিস না কেন? বুড়ো হয়ে গেল তো। বলে জিভ কাটলো। আয় হায়, এসব কি বলছে সে? খারুস পান্ডা শুনলে নির্ঘাত ওকে কেটে টুকরো টুকরো করবে। নাদিরা অবশ্য এত কিছু ভাবলো না। সে মাথা দুলালো। আর বলো না, মা নানু বলতে বলতে হয়রান। দা ভাইয়ের এক কথা, সে বিয়ে করবে না।
সেজতি মিনমিন করলো। বিয়ে করবে না? ওর শ্বশুরও বিয়ে করবে বললেই হলো। কিছু বলছো আপু? সেজতি মাথা নেড়েও উঠে দাঁড়ায়। না, এবার চল তাড়াতাড়ি, ছেলেগুলো অপেক্ষা করতে করতে বুড়িয়ে যাবে নয়তো। হ্যাঁ চলো। ওরা নিচে নামতেই দুজনার দৃষ্টি আটকে গেল। রুজাইব আর উপল লুকিয়ে লুকিয়ে দুজনকে দেখতে লাগলো। রুজাইব তো বলা যায় নজর হেফাজতে রাখতে পারছেই না, বারবার সেজতির দিকে তাকাচ্ছে। গোলাপি রঙে মনে মনে যেমনটা ভেবেছিল তার চাইতে বেশি ভালো লাগছে সেজতিকে। দুজন সমানে এটা সেটা বলে যাচ্ছে। রুজাইব এদের বকবক দেখে দিল। এত কথা বলতে পারে মেয়েগুলো। উপল নাহিয়ানের সাথে কথা বললেও ওর নজর নাদিরার দিকে। বার কতক তাকিয়েছে নির্লজ্জের মতো। মেয়েটা যেন আজ ওকে দেখছেই না, অথচ উপল চাইছিল একবার তাদের নজর মিলুক। রেজা তাড়া দিতেই সকলে হইচই করে উঠল। দিদা আর ফুমার থেকে বিদায় নিয়ে ওরা বেরোলো। রুজাইব আজ নিজেই ড্রাইভ করবে যেহেতু ড্রাইভার ছুটিতে। সকলে উঠে বসার পর রুজাইব ড্রাইভিং সিটে বসলো। রিয়ার ভিউ মিররটা ঘুরিয়ে এমনভাবে সেট করলো যেন তাকাতে সেজতিকে দেখা যায়, তাহলে সারা রাস্তা দেখতে দেখতে যাব। আর মিরর ঠিক করতে গিয়ে সেজতির সাথে চোখাচোখি হলো তার। ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখে সেজতি ভরকে গেল। চোখ কাসুমাসু করে শার্টপাট হয়ে বসলো মেয়েটা। মনে মনে রুজাইফের হাজারটা গালি দিল। এই লোক তাকে শান্তিতে থাকতে দিবে না কিছুতেই। এদিকে ওদের সবাইকে রুজাইফের গাড়িতে উঠতে দেখে শকুনের নজরে তাকিয়ে রইল দুজন। ওদের দৃষ্টি জুড়ে ভয়ঙ্কর ঝড়ের আভাস। সকাল আর সোহানদের ছোট কাঁচা পাকা ঘরটা ওদের পদচারণায় মুখরিত। এত খুশি লাগছে সকালের বলার নাই। বিয়ের পর এই প্রথমবার এত আনন্দ হচ্ছে তার। ওদের জন্য নাস্তা বানাতে সকাল বারবার চোখ মুছছে। সে নিজেকে চিমটিও কেটেছে দুবার। বিশ্বাস হচ্ছে না ওরা তার বাড়িতে এসেছে। শেষ পর্যন্ত সোহাগ বকা দিল। আরে তুমি কি ওগো চোখের পানি দিয়া চা খাওয়াইবা? এত কাঁদতেছো কেন? আমার বিশ্বাস হইতেছে না, ওরা সবাই আইছে। বিশ্বাস না হওয়ার কি আছে? রুজাই ভাইজান খুব দায়িত্ববান মানুষ, সব দিকে নজর থাকে তার। দেখছো না আমাকে সবার জন্য কাপড় কিনে দিয়ে গেল। রুজাইব এসে দাঁড়ায়। কি করছো দুজন? আমরা কিন্তু খাবো না, খেয়ে বেরিয়েছি, শুধু চা দিতে পারো। সোহাগ তাড়াহুড়ো করে জবাব দিল। চাই দিতেছি স্যার। স্যার? আমি তোমার স্যার হলাম কবে? ভাইজান বলো সোহান। ঈদের দিন এসব স্যার ডেকে মাথা নষ্ট করো না। আর শোনো, তোমরা তৈরি হয়ে নাও, আমাদের সাথে যাবে ও বাড়িতে। আজ রাতে থেকে কাল চলে এসো। আর আগে তোমরা আমার কিনে দেয়া জামা কাপড় পরো, সুন্দর ছবি তুলে দেই। সোহাগ ভয়ে ভয়ে উত্তর দিল। জি ভাইজান, কাপড় না হয় পরবো, কিন্তু ওই বাড়ি যাব না। মা আর বোনকে একা রেখে যাব না। ওদের রেখে যাওয়ার কথা কখন বললাম? সবাই যাব আমরা। আর তোমরা যাবে আমার বাসায়, অত ভেবো না। দিদা বলেছে তোমাদের নিয়ে যেতে। সোহাগ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রুজাইব থামিয়ে দিয়ে বলল, কোনো কথাই শুনতে চাই না, যা বলছি তাই করো। ওরা আর কথা বাড়ায় না। সবাইকে চা আর মুসমুসে পাকোড়া খেতে দিয়ে সকাল গেল তৈরি হতে। সবাই মিলে নদীর ধারে বেড়াতে গেল। অনেক ছবি তোলা হলো সবাই মিলে। ছবিগুলো রুজাইব তুলেছে তার মোবাইলে। কিছু কিছু ছবিতে সেজতিকে ফোকাস করা হলো সেজতির অজান্তেই। রুজাইব একা একা বসে ছবিগুলো দেখছে আর হাসছে। হুট করে ওর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে এলো কেউ। তাকিয়ে দেখে সেজতি। রুজাইব রেগে গেল। এটা কি ধরনের অসভ্যতা সেজুতি? অন্য কারো মোবাইল কেড়ে নেওয়া ব্যাড ম্যানার্স। দাও, ফোন ফেরত দাও। সেজতি যেন শুনেও শুনলো না। সে তখন মন দিয়ে ছবি ব্রো, স্ক্রল বাবা নাকি করছে। দুপুরে চা খেতে যত বাইরে ছবি গেছে, দেখছে এখনো ততই ফেরেনি। অবাক হচ্ছে রুজাইবকে দেখে। হুট করে একটা ছবি রুজাইবের মুখের সামনে ধরলো। এগুলা কি? এটা কোন ম্যানার? রুজাইব অস্বস্তি বোধ করলো। সে যদি ওড়না ঠিক করছিল এমন একটা ক্যান্ডিড পিক তুলেছিল সে। অন্যমনস্ক সেজতিকে দারুণ লাগছে সেই ছবিতে। ধরা পড়ে মোবাইল কেড়ে নিতে চাইলেও পারল না। সেজতি দ্রুত সীমার বাইরে পালালো। মুখ ভেঙছে বলল,
এগুলা করেন আপনি লুচ্চা বেটা? রুজাইফ ওর পিছে দৌড়ালো। মোবাইল ফিরিয়ে দাও, নয়তো খারাপ হবে। সেজতি বাঁচার জন্য ছুটছে দিক বিদিক, হাঁপাতে হাঁপাতে বলল, দিব না। আর কি কি ছবি তুলছেন দেখবো আগে। রুজাইফ পিছু নিয়ে আসছে। সেজতি ছুটতে ছুটতে বাড়ি থেকে খানিকটা নির্জনে চলে এসেছে। পিছু ফিরে রুজাইফকে না দেখে মোবাইলে ছবি দেখতে গিয়ে বাঁধল বিপত্তি। মোবাইলে লক হয়ে গেছে। বিরক্তিতে মুখ দিয়ে গালি বেরিয়ে এলো তার। এটা কি হলো? এত কষ্ট করে মোবাইল চুরি করে লাভ কি হলো? মন খারাপ করে ফিরে যাচ্ছিল, তখনই রুজাইফ ওকে আটকে ফেললো। হাত দুটো সহ পেট আঁকড়ে ধরলো এক হাতে। এবার কোথায় পালাবে সুন্দরী? বলেই ভিলেন টাইপ হাসি দিয়ে মোবাইল কেড়ে নিল রুজাইফ। সে নিরাপদে পকেটে ঢুকিয়ে সেজতিকে সামনাসামনি দাঁড় করালো। বাদরামে কিছু কম করা যায় না?